শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের ক্লাস আজকে শুরু হতে যাচ্ছে। সবাইকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি এবং সবাইকে আবারও বলছি যে এই সময় সাবধানে থাকতে হবে এবং ঘরে থাকতে হবে এবং মাস্ক পরতে হবে। তো আমি আমার ক্লাসে যাচ্ছি, সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে। আর আজকের ক্লাস হলো, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে স্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, চাঁদপাই মেসেসা মাধ্যমিক সহকারী শিক্ষক, চাঁদপাই মেসেসা মাধ্যমিক বিদ্যালয়। মোবাইল নাম্বার 017091333। ইমেল আইডি দেওয়া আছে। এটা ছিল আমার শিক্ষক পরিচিতি। এরপরে আমরা আসব যে আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি। আজকে আমার বিষয় হলো গণিত, ষষ্ঠ শ্রেণী। পাঠের বিষয় জ্যামিতি। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দেখে তোমরা কি বুঝতে পারো সেটা একটু জানাবে। আমরা চিত্রে কিছু ছবি দেখতে পাচ্ছি। 3 কোণ আকারের কিছু কিছু বাড়ি দেখতে পাচ্ছি। এটা আমাদের দেশে দেখা যায় না, বাইরের দেশগুলোতে দেখা যায়। আমাদের দেশেও এরকমের অনেক বাড়ি আছে, এই আকৃতির আছে, কিন্তু এই স্টাইলে নাই। তো এইগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? এই চিত্রগুলো হলো ত্রিভুজের মতো। এরপরে আমরা কি দেখি, এইখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রগুলো 4টি বাহু দেওয়া আছে। তো চারটি বাহু দেওয়া আছে এবং 4টি রেখা আছে। তাহলে এইটাকে বলা হয় চতুর্ভুজ। আগেরটা ছিল ত্রিভুজ, যে 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আর এখানে 4টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তার মানে এটা হলো চতুর্ভুজ। তো এই চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি আমাদের আজকের আলোচ্য বিষয় বা আজকের পাঠের বিষয় হলো ত্রিভুজ এবং চতুর্ভুজ। তো আমরা এই পাঠ থেকে আমরা আজকে কি কি জানতে পারবো? জানবো চিত্রের সাহায্যে ত্রিভুজে ব্যাখ্যা করতে পারবো এবং বিভিন্ন প্রকার চতুর্ভুজ সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। তো আসি আমরা ত্রিভুজ সম্পর্কে। ত্রিভুজ আমি এর আগে বলেছি, ত্রিভুজ কাকে বলে? 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজ 2 প্রকার। একটা হলো কোণবেদী ত্রিভুজ, আর একটা হলো বাহুবেদী ত্রিভুজ। কোণবেদী ত্রিভুজ এবং বাহুবেদী ত্রিভুজ, তাহলে 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এবং এই ত্রিভুজ 2 প্রকার, একটি হলো কোণবেদী ত্রিভুজ, আর একটা হলো বাহুবেদী ত্রিভুজ। তো আমরা এখন আসি কোণবেদী ত্রিভুজ। কোণবেদী ত্রিভুজ আবার 3 প্রকার। এক, সমবাহু সমকোণী ত্রিভুজ। কোণবেদী ত্রিভুজের প্রথমটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এরপরে আসে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। এরপর আছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা কোণবেদী ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি সমকোণী ত্রিভুজ, একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটি হলো স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এরপর আসি আমরা বাহুবেদী ত্রিভুজকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। যথা সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, মানে প্রত্যেকটি বাহু মাপলে প্রত্যেকটা বাহু সমান হবে, তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু, যে ত্রিভুজের 2টি বাহু সমান। এখানে দেখা যাচ্ছে এই বাহুটি এবং এই বাহুটি সমান, উপরের প্রত্যেকটা বাহু সমান, মাপলে দেখা যায় প্রত্যেকটা বাহু সমান, এর জন্য ছিল সমবাহু ত্রিভুজ। আর এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু হলো সমান, এই ত্রিভুজটা 2টি বাহু সমান, এই জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ, মানে যে ত্রিভুজটি 3টি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে, মানে কোনটির সাথে সমান নয়, সেইটাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা জানলাম ত্রিভুজ কাকে বলে? 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এবং এই ত্রিভুজকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো কোণবেদী ত্রিভুজ, আর একটা হলো বাহুবেদী ত্রিভুজ। কোণবেদী ত্রিভুজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এর আগে দেখতে পাচ্ছি
যে বাহু কোণ বেধে ত্রিভুজকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? তিনটি ভাগে, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এরপরে আমরা এখানে দেখিয়েছি যে বাহুবেধী ত্রিভুজ আবার তিন প্রকার। একটা হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা ত্রিভুজ সম্পর্কে একটি ধারণা পেলাম। তাহলে আমরা একটা একক কাজ করে দেখি, তোমরা একটু বাসায় বসে নিজেরা একটু চেষ্টা করো, যে এখনই চেষ্টা করো যে এই কাজটি করে দেখো, যে তিনটি ত্রিভুজ আঁকো এবং ত্রিভুজ তিনটির বাহুগুলোর পরিমাপ করে তাদের নামকরণ করতে হবে। এগুলোকে কোন নামে বলা হয়? তোমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো, তোমরা এটা করো। নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে এটা করবে। এবং এত সময় আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছি, ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, কি কি, কোণ বেধে ত্রিভুজ কাকে বলে, কোণ বেধে ত্রিভুজ কত প্রকার, এবং বাহুবেধী ত্রিভুজ কাকে বলে, এটা কত প্রকার, কি কি, চিত্রের সাহায্যে আমরা এটা দেখেছি। নিশ্চয়ই তোমরা এত সময় কমপ্লিট করে ফেলেছো। তো এবার আমরা চতুর্ভুজে যাব। নিশ্চয়ই তোমরা খুব ভালো পেরেছো আমার যেটা মনে হয়। এবার আসবে আমরা বিভিন্ন প্রকার চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে? চারটি রেখা, যেখানে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি রেখা, একটি রেখা, একটি রেখা, একটি রেখা, একটি রেখা, চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে তাহলে চতুর্ভুজ আবার কত প্রকার? যে চতুর্ভুজ, প্রথমে আমরা আসছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই সমকোণ, তাই আয়ত। আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। কি বলছে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, মানে এখানে চারটি বাহু আছে, উপরের বাহু এই বাহু সমান এবং এই বাহু সমান, এর জন্য এটাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, প্রত্যেকটি কোণই সমকোণ, তাই আয়ত। তাই কি? আয়ত। আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। প্রথমে আসে আয়তন, এরপর আসে সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়, তাই সামান্তরিক। এর আগে আমরা দেখেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই সমকোণ, তাই হলো আয়ত। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়, তবে এখানে কোনো কোণ সমকোণ না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কোণই সমকোণ ছিল, কিন্তু এখানে কোনো কোণই সমকোণ নয়। এইটাকে বলা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলে। সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলে। এরপর আসছি আমরা বর্গ। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণই সমকোণ, তাই বর্গ। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্র থেকে দেখেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই সমকোণ, সেটা ছিল আয়ত। এবং আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। এরপরে আসছে সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়, তাই সামান্তরিক। সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্রফল বলা হয়েছে। এরপরে আমরা আসছি বর্গ। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণই সমকোণ, তাই বর্গ। বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলা হয়। এবার আমরা আরো কিছু দেখি, যে রম্বস, ট্রাপিজিয়াম এবং ঘুড়ি এর চিত্র এবং সংজ্ঞা। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়, তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়, তাকে রম্বস বলে। রম্বস সীমাবদ্ধ ক্ষেত্রকে রম্বস ক্ষেত্র বলা হয়, ক্ষেত্র বলে। এবার আসছি আমরা ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য বাহুদ্বয় সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের সীমাবদ্ধ ক্ষেত্রকে ট্রাপিজিয়াম ক্ষেত্র বলে। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আমরা দেখতেছি এই বাহু দুটা সমান্তরাল এবং অন্য বাহুদ্বয় সমান্তরাল নয়, এই বাহুটি আর এই বাহুটি সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত বাহু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে এই বাহুটি সমান্তরাল, কিন্তু
এই বাহু দুটি পরস্পর সমান্তরাল নয় তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের সীমাবদ্ধ ক্ষেত্রকে ট্রাপিজিয়াম ক্ষেত্র বলে। আসতেছে আমরা ঘুড়ি উড়াতে দেখি, বিভিন্ন ধরনের ঘুড়ি আমরা দেখতে পাই আকাশে। সেই ঘুড়ি সেটাও একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজে দুই জোড়া সন্নিহিত বাহু সমান। দুই জোড়া সন্নিহিত বাহু সমান। এখানে এই যে দুই জোড়া, এই বাহুটি কাছাকাছি, এই বাহুটি কাছাকাছি সমান, সন্নিহিত বাহু সমান এবং কোনো কোণই সমকোণ নয়। তবে এই কোণগুলি কোনটাই সমকোণ নয়, তাকে ঘুড়ি বলা হয়। তাহলে কি বলা হয়েছে, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু, দুই জোড়া, এখানে একটি জোড়া একটি জোড়া, দুই জোড়া সন্নিহিত বাহু সমান এবং কোনো কোণই সমকোণ নয়। এখানে দেখা যাচ্ছে কোনো কোণই সমকোণ নয়, একে বলা হয়েছে ঘুড়ি। তাহলে আমরা চতুর্ভুজের বিভিন্ন সংজ্ঞা দেখলাম, আয়তক্ষেত্র, সামান্তরিক দেখলাম, এরপর বর্গ দেখলাম, রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি, এই 6টি চতুর্ভুজ দেখলাম আমরা। তাহলে আমরা একটু এত সময় আমরা কি শিখলাম? দেখো, এত সময় আমরা ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, কি কি, এরপর আমরা জানলাম চতুর্ভুজ কাকে বলে, চতুর্ভুজ কত প্রকার, কি কি, এবং আমরা ত্রিভুজ, বাহুবেদী ত্রিভুজ, কোণবেদী ত্রিভুজ কাকে বলে, এরপরে চতুর্ভুজ, বিভিন্ন ধরনের চতুর্ভুজ, আয়তক্ষেত্র, সামান্তরিক, তারপর হলো বর্গ, এরপরে আমরা ট্রাপিজিয়াম, ঘুড়ি, এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। একটু মূল্যায়ন করি, মূল্যায়নে আসি, দেখি তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারো কিনা। ত্রিভুজ কাকে বলে? নিশ্চয়ই খুবই সহজ একটি সংজ্ঞা, যে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এরপরে আমরা চতুর্ভুজ কাকে বলি? চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ত্রিভুজ কত প্রকার? এখানে 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 10 প্রকার, অবশ্যই তোমরা পারবা। ত্রিভুজ কত প্রকার? তাহলে ত্রিভুজ কত প্রকার আমরা দেখলাম, ত্রিভুজ 2 প্রকার। তোমরা নিশ্চয়ই এটা পেরেছো। এখানে আমরা দেখি কোনটি চতুর্ভুজ। এখানে 3টি ছবি দেয়া আছে, একটি একটি একটি। তো এখানে দেখা যাচ্ছে 3টি রেখা, এখানে 3টি রেখা, কিন্তু এখানে চতুর্ভুজ। আমরা শিখেছি চতুর্ভুজ কাকে বলে, 4টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তার মানে এইটা নিশ্চয়ই এটা হবে। দেখি আমরা, হ্যাঁ, এটাই হলো উত্তর। তো তোমরা নিশ্চয়ই সবাই মিলিয়ে দেখেছো যে তোমাদের এই উত্তরটি ঠিক হয়েছে কিনা। তো আমরা একটু যাই এরপরে, আর কি বিষয়ে আসে, এর সাথে আসে যে আমরা এত সময় আমরা দেখছি যে রেখা, 3টি রেখা দ্বারা, 4টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ, 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। সেই রেখা সম্পর্কে আমরা আলোচনা করি। এখানে আমরা কিছু কি দেখতে পাচ্ছি, যে আমরা রেখা জানি, রেখা এটা বিন্দু চলার পথকে রেখা বলে, এটা আমরা সবাই জানি। বিন্দু এঁকে বেঁকে চলতে পারে, সোজা চলতে পারে, উল্টে চলতে পারে। তো আমরা এখানে দেখবো এই যে দুটো রেখা দেখলাম, এটা হলো সমান্তরাল রেখা, মানে বিন্দু সমান্তরাল ভাবে এটা চলেছে, এই জন্য এটাকে বলা হয় সমান্তরাল রেখা। দুটাই সমান্তরাল রেখা। তাহলে এখানে বলা হয়েছে একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। তাহলে কি একই সমতলে একই জায়গায় অবস্থিত, দুইটা একই জায়গায় অবস্থিত, একই এইটা একই সমান্তরাল অবস্থিত দুটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে তাকে সমান্তরাল সরলরেখা বলে। দুটি সরলরেখাকে একটির যে কোনো দুটি বিন্দু থেকে অপরটির লম্বের দূরত্ব পরস্পর সমান হলে এরা সমান্তরাল। তাহলে একটি এবং অপরটির লম্বের দূরত্ব সমান হলে এরা সমান্তরাল। দুটি সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যে সমান্তরাল সরলরেখা কাকে বলে। প্রথমে বলেছে একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে তাকে সমান্তরাল সরলরেখা বলে। এরপরে বলেছে দুটি সরলরেখা একটি যে কোনো দুটি বিন্দু থেকে অপরটির লম্বের দূরত্ব পরস্পর সমান হলে এরা সমান্তরাল, এবং দুটি সমান্তরাল সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এগুলো হলো সমান্তরাল সরলরেখা। এবার লম্বের দূরত্বের সাহায্যে সমান্তরাল সরলরেখা ব্যাখ্যা আমরা একটু দেখি। এখানে আমরা দুটি সরলরেখা আগে দেখতে পাচ্ছি। প্রথম সরলরেখা এ এবং বি, এবং দ্বিতীয় সরলরেখা সি এবং ডি। এবং দেখি আমরা উপরের চিত্রে কি দেখি, এ বি এবং সি ডি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা। একটি এবি সরলরেখা এল পি আর বিন্দুগুলো থেকে সিডি সরলরেখার উপর যথাক্রমে এল এম পি কিউ আর এন লম্ব আঁকি। তাহলে আমরা এই দুটো থেকে এল এম পি কিউ আর এন লম্ব এঁকেছি।
তাহলে এ বি সরলরেখার বিন্দু হলো এলপি আর এবং সি বি সরলরেখার বিন্দু হলো এম কিউ এন। এরপর আমরা প্রত্যেকটা ক্ষেত্রে লম্ব এঁকেছি, এল এম লম্ব, পি পি কিউ লম্ব, আর এন লম্ব। তো রুলারের সাহায্যে মাপলে দেখা যাবে যে এল এম রুলার স্কেলের সাহায্যে যদি আমরা মাপি তাহলে আমরা দেখা যাবে যে এল এম পি কিউ আর এন এর প্রত্যেকের দৈর্ঘ্য সমান, অন্য কোনো লম্বের দৈর্ঘ্য একই হবে। এটি সমান্তরাল সরলরেখার একটি বৈশিষ্ট্য। তাহলে প্রত্যেকটি রেখা সমান্তরাল হবে। এটা হলো আরেকটি বৈশিষ্ট্য সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা এখানে জানলাম যে ত্রিভুজ কাকে বলে, চতুর্ভুজ কাকে বলে, এরপরে সরলরেখা সম্পর্কে জানলাম। তো বাইরের কিছু কাজ করতে হবে, একটু মনোযোগ দিয়ে করতে হবে। সেটা হলো একটি ত্রিভুজ আঁকতে হবে, এর বাহু তিনটির দৈর্ঘ্য মাপ, ত্রিভুজটির কোণ তিনটি মেপে তাদের পরিমাপের যোগফল নির্ণয় করতে হবে। সুন্দর করে অবশ্যই তোমরা পারবে, আমি আশা করি। একটি ত্রিভুজ আঁকবে, সেই ত্রিভুজের প্রত্যেকটা এর বাহু তিনটির দৈর্ঘ্য মাপতে হবে, ত্রিভুজের কোণ তিনটি মাপতে হবে, মেপে যোগফল নির্ণয় করতে হবে। খুবই সহজ একটি কাজ, আশা করি তোমরা পারবে এবং বুঝবে। তো আজকে আমাদের যে বিষয় ছিল, আলোচনার বিষয়টি হলো ত্রিভুজ, চতুর্ভুজ এবং সরলরেখা। তো সবাই নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখেছো এবং আমার ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। তবে তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখেছো এবং শুনেছো, এবং ছোট্ট একটি ক্লাস ছিল এটি। আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে শেষ করার। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সেশন শেষ করব। তবে সবাই করোনাকালীন সময়ে মাস্ক পরিধান করতে হবে এবং সুস্থ থাকতে হবে, ঘরে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।